আমরা অগ্রদূত বাংলা এই বইটি শেষ করব। আজকে আমরা ১ থেকে ২৩ সালের ১ থেকে কি করব ১৬ পৃষ্ঠা পর্যন্ত পড়ব। অর্থাৎ সূচিপত্র থেকে আমরা যদি দেখি, আজকে আমরা পড়ব প্রথমেই বাংলা সাহিত্যের প্রথম ভাগ যেটা সাহিত্য সম্পর্কে পড়ব। আজকে হচ্ছে আমরা এই এতটুকু পৃষ্ঠা ১ থেকে ১৬ পৃষ্ঠা পর্যন্ত পড়াশোনা করব। এতে আমরা জানতে পারব বাঙালি জাতি সম্পর্কে, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে, আরও জানতে পারব বাংলার লিপি এবং বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ সম্পর্কে। এখান থেকে আমাদের তেমন কোনো বিশেষ প্রশ্ন আসবে না, বাট বাংলা জানার জন্য আমাদের এটুকু দরকার আছে। আমাদের বাংলা সিলেবাস, এটা সবাই আমরা জানি, 20 মার্কের থাকবে। বাংলা সাহিত্যের অংশ থেকে থাকবে 20 মার্কের প্রশ্ন। সেক্ষেত্রে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, প্রাচীন যুগে হচ্ছে 2 মার্ক, মধ্যযুগে হচ্ছে 3 মার্ক এবং আধুনিক যুগের মধ্যে রয়েছে 15 মার্ক। প্রথমেই আমাদের রয়েছে যেটা বাংলা জাতি সম্পর্কে। বাংলা জাতি হচ্ছে একটি মূলত সংকর জাতি। স্থানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক এবং সাংস্কৃতিক সংমিশ্রণের আজকের এই বাঙালি জাতি গড়ে উঠেছে। বাঙালি জাতিকে 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অনার্য জাতিগোষ্ঠী, আর্য জাতিগোষ্ঠী। এই আর্য জাতিগোষ্ঠীকে মানে আর্য পূর্ব জনগোষ্ঠীকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। আর্য জাতি তো তাদের আগের যে জাতি, অর্থাৎ এই অনার্য জাতিদেরকে আমাদেরকে কি বলে 4 ভাগে ভাগ করা যায়। সেই 4 ভাগের নাম হচ্ছে, আমরা একটু বড় করে নিয়ে পড়ি, সেটা হচ্ছে নেগ্রিটো জাতি, অস্ট্রিক জাতি, আর হচ্ছে দ্রাবিড় জাতি। কয়টা হলো? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, আর একটা জাতির নাম হচ্ছে ভোটচিনীয় জাতি। অর্থাৎ আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত 4টি শাখায় বিভক্ত: নেগ্রিটো জাতি, অস্ট্রিক জাতি, দ্রাবিড় জাতি, ভোটচিনীয় জাতি। এরা প্রায় 5,000 বছর পূর্বে, কত বছর পূর্বে? 5-6 হাজার বছর পূর্বে তারা এসেছিল। 5-6 হাজার বছর পূর্বে কি ঘটনা ঘটে? একটা জায়গা, সেটার নাম হচ্ছে ইন্দোচীন থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে। তার মানে ইন্দোচীন একটা হচ্ছে জায়গার নাম, সেই জায়গা থেকে কারা আসে? অস্ট্রিকরা আসে, বাংলায় প্রবেশ করে। এই বাংলায় প্রবেশ করে নেগ্রিটোদের, অর্থাৎ এই যে প্রথম জন যেটা আর্যপূর্ব জনগোষ্ঠীকে মূলত 4টি শাখায় ভাগ করে, সেখানে হচ্ছে নেগ্রিটো। এই নেগ্রিটোদের পরাজিত করে, অর্থাৎ আগে সেখানে কারা ছিল? নেগ্রিটোরা ছিল। তাদেরকে পরাজিত করে এই অস্ট্রিক জাতি, তারা খাইবার গিরিপথ, তারা কোন পথ ধরে বাংলায় আসে সেটা বলছে, খাইবার গিরিপথ দিয়ে বাংলায় আসে। সে বাংলায় কারা আসে? দ্রাবিড় জাতি বাংলায় আসে। দ্রাবিড়রা সভ্যতায় উন্নততর বলে এই যে যারা নেগ্রিটোদের পরাজিত করে, সেই অস্ট্রিকদেরকে কি করত? প্রভাব বিস্তার করত, অস্ট্রিক জাতির উপরে প্রভাব বিস্তার করত দ্রাবিড় জাতি। অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির এরা প্রভাব বিস্তার করতে করতে তাদের একটা সংমিশ্রণ হয়ে যায়, অর্থাৎ এই সংমিশ্রণের গড়ে ওঠে আর্য পূর্ব বাঙালি জাতি। অর্থাৎ তখন তারা আর্য পূর্ব বাঙালি জাতি হয়। কাদের সংমিশ্রণে? অর্থাৎ এই অস্ট্রিক জাতি আর হচ্ছে দ্রাবিড় জাতি, এদের সংমিশ্রণে আমাদের এই আর্য পূর্ব বাঙালি জাতি পেয়ে যাই। পরবর্তীতে 1500 অব্দে, খ্রিস্টপূর্বের 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ, অর্থাৎ এই যে খাইবার গিরিপথ, এটা হচ্ছে আফগানিস্তানে ছিল ককেশীয় অঞ্চলের। খাইবার গিরিপথ হতে তারা কি করে? ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। আচ্ছা, খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্যরা বাংলায় প্রবেশ করে। যে সময় বাংলায় বসবাস করত অন্তজ সম্প্রদায়ের, অর্থাৎ যখন ওই যে কারা
আফগানিস্তান দিয়ে যে আর্য গোষ্ঠীরা প্রবেশ করে, তখন সেখানে বসবাস করতে হচ্ছে অন্তজ সম্প্রদায়ের লোকজন, যারা সভ্যতায় ছিল পিছিয়ে। এরা অস্ট্রিক নামে পরিচিত ছিল। ওই সেটাই বলতেছে আর কি, যে যেটা দ্রাবিড় যারা আর কি, দ্রাবিড়দের ওই তাদের কথা বলছে, এবং নিগ্রেটো না কি যেন তারা হচ্ছে অস্ট্রিক। যাই হোক, আর্যগণ অস্ট্রিক বা অনার্যদের তুলনায় সভ্যতায় অনেক উন্নততর ছিল বলে অস্ট্রিকদের উপর প্রভাব বিস্তার করতো। সেই ঘটনাটা আবার বলতেছে, বাংলা দখল করে নেয়, এভাবে তাদের মিশ্রণে আদিম মাসিকভাবে সংমিশ্রণে নতুন একটি মিশ্র জাতি সৃষ্টি হয়, তাদের নামই হয় বাঙালি জাতি। সেই ঘটনাটা আবার একটু বর্ণনা করলো। এখন কিছু প্রশ্ন আমরা উত্তর দিয়ে দেখি। বাঙালি জাতির গঠন কিরূপ? বলতে হবে সংকর জাতি। আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে কখন? খ্রিস্টপূর্ব 1500 অব্দে। তো খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যগণ ভারতবর্ষে প্রবেশ করে। কোন জায়গা দিয়ে প্রবেশ করে? আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে। ককেশাস এখানে থামে। এই ঘটনাটা আমরা যদি জানা থাকে, প্রশ্ন এখান থেকে হতে পারে। আর্যরা বাংলায় প্রবেশ করে খ্রিস্টপূর্বের প্রথম শতকে। কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটি প্রচলিত উল্লেখ আছে? যেমন বঙ্গ কথাটি ঋগ্বেদে, মহাভারতে, মৎস্য পুরাণে এই উল্লেখ আছে। তাহলে এটা কিন্তু বোঝা যায়। বঙ্গবন্ধু। যাই হোক, আমরা দেখি বিভিন্ন জনপদ কখনো এক নামে কখন এক নামে ঐক্য লাভ করে? বিভিন্ন জনপদ কখনো এক নামে ঐক্য লাভ করে? খ্রিস্টের জন্মের পর 700 বছর পর্যন্ত বাংলায় বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। প্রথমে গৌড়ের রাজা শশাঙ্ক, অর্থাৎ শশাঙ্ককে গৌড়ের রাজা, এবং পরবর্তীতে পাল আমলের রাজারা সকল জনপদকে একীভূত করেন। তাহলে সকল জনপদকে একীভূত করে শশাঙ্ক আর পাল আমলের রাজারা। সম্রাট আকবর এই অখণ্ড সত্তার নাম দেন সুবা বাংলা। তাহলে এই সুবা বাংলাটা নামটা করে কে? সম্রাট আকবর। অখণ্ড সত্তার, অর্থাৎ এই যে আমাদের ঐক্য যে লাভ করে, সেই ঐক্যতার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কি? সুবা বাংলা। সম্রাট আকবর থেকে সুবা বাংলা এর নামকরণ করা হয়। এরপরে দেখব বাংলা বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। যে বাংলা ভাষা কিভাবে আমাদের উদ্ভব হলো। প্রথমে আমরা জানবো হচ্ছে ভাষা সম্পর্কে, যে কিভাবে হলো। এখান থেকে আমরা এটা মোটামুটিভাবে পড়েছি, তবুও আমরা একটু টুকটাক বলার চেষ্টা করি। বাংলার আদিবাসীগণ কিন্তু প্রথম থেকে বাংলায় কথা বলেছিল না। তাহলে অর্থাৎ এটা প্রথমে প্রাক আর্য যুগের অস্ট্রিক এবং দ্রাবিড় ভাষার সাথে বাংলার সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ আগে যারা বাংলায় বিবর্তিত হয়েছে বলে, অর্থাৎ যে ভাষায় বাংলা এটা এবং আমাদের যে অরিজিনাল যে বাংলা এখন বর্তমান, সেটার কিন্তু কোনো সংশ্লিষ্টতা ছিল না। বাংলার আদিবাসীদের ভাষা ছিল, তারা কি ভাষায় কথা বলতো? অস্ট্রিক ভাষায় কথা বলতো। আনার্যদের তাড়িয়ে আর্যরা এদেশে বসবাস শুরু করলে বিবর্তনে ক্রমে ক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়। অতএব বাঙালি জাতি যেমন সংকর জাতি, তেমনি কিন্তু বাংলা ভাষাটাও সংস্করণের মাধ্যমে সৃষ্টি। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বেদ, এবং বেদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা। সেই বৈদিক ভাষায় দেবদেবী পূজা এবং ব্যবহার কালক্রমে উচ্চারণের অপপ্রয়োগ, বিকৃতির এবং স্থানীয় শব্দাবলীর প্রয়োগের কারণে কৌলিন্য হারিয়ে ক্রমে অপচলিত হচ্ছে। তখন সপ্তম শতকে, খ্রিস্টপূর্বের সপ্তমের শতকে বিখ্যাত বৈয়াকরণ গণিনী বৈদিক ভাষার সংস্করণ সাধন করে এবং সূত্র প্রদান করে। তাহলে ওনার নাম হচ্ছে কি? বৈয়াকরণ গণিনী। উনি করে এই কাজ। তখনই সংস্কারকৃত এই ভাষার নামই হচ্ছে কি? সংস্কৃত ভাষা। পরবর্তীতে সংস্কৃত ভাষা কিন্তু সাধারণ মুখের মানুষের ভাষা ছিল না। অর্থাৎ শুধুমাত্র ব্রাহ্মণ পণ্ডিতরাই ব্যবহার করতেন। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে
স্বাভাবিক ভাষা। পরবর্তীতে প্রাকৃত বাঙালি থেকে কিন্তু পালির উৎপত্তি, অর্থাৎ এই প্রাকৃত ভাষা থেকেই পালির উৎপত্তি ও অপভ্রংশ নামক প্রকৃত ভাষা থেকে পালি এবং অপভ্রংশ একটু খেয়াল করি। প্রকৃত ভাষা তার থেকে কি হচ্ছে, পালি হচ্ছে এবং অপভ্রংশ নামক দুটি ভাষার উদ্ভব ঘটে। সাধু থেকে ভ্রষ্ট হয়ে কিংবা বিকৃতভাবে উচ্চারিত হলে সেটা অপভ্রংশ। তাহলে অপভ্রংশটা কি আমরা বুঝতে পেরেছি। এখন বৈয়াকরণ পতঞ্জলি, বিশেষ ভাষার বিচ্যুত বা প্রকৃত ভাবই হচ্ছে অপভ্রংশ। ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই ভাষা অপভ্রংশের বিস্তারকাল ছিল। এটা কত থেকে কত? ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষার অপপ্রয়োগের নিকট ঋণী, মানে অপভ্রংশের নিকট ঋণী। প্রাকৃত ভাষার প্রকারভেদ ঘটলেও মানুষের ভাষার প্রকৃত থেকে গেল। প্রাকৃত ভাষার ভারতের আঞ্চলিক ভাষা ইত্যাদি। তাহলে কালক্রমে প্রাকৃত থেকেই উৎপত্তি লাভ করে এই বাংলা ভাষা। এখানে আমরা একটা জিনিস দেখি, হিন্দু স্লুরোপায়ন, এটা একটা লেখছে হিন্দু। তো এই ক্ষেত্রে প্রথমে যে আমাদের শুরু ইন্দো ইউরোপীয় এখান থেকে যে বিষয়টা ইন্দো ইউরোপীয় এরকম কিছু, হ্যাঁ ইন্দো ইউরোপীয়, এখান থেকে দুটি জায়গা হয় মানে ভাষার উৎপত্তি হয়। একটা হচ্ছে আমাদের কেন্তম ভাষা, আর একটা হচ্ছে আমাদের শতম ভাষা। শতম এটা ছিল হচ্ছে আমাদের মূলত 3500 খ্রিস্টাব্দ থেকে, আর কেন্তমটা এই শাখা থেকে হচ্ছে কি আমাদের ইউরোপ অঞ্চলের যে বেশিরভাগ ভাষা তার জন্ম হয়, আর শতম থেকে আমাদের যে এশীয় এদিক থেকে আসে। শতমের মধ্যেই ছিল হিন্দো আর্য ভাষা, বাল্টো স্লাভনিক ভাষা, আরমানিক ভাষা, আলবানিক ভাষা। এই ভাষাগুলো থেকে আর কোনো পরিবর্তন বা শাখা উপশাখা হয়নি। তবে হিন্দো আর্য ভাষা যেটা 2025 খ্রিস্টাব্দ থেকে ছিল বা এরকম কিছু আরও ভাগ হয়, যেমন ভারতিক ভাষা, দার্দিক ভাষা এবং ইরানিক ভাষা। এই ভাষাগুলো কিন্তু না চেঞ্জ হয়নি। ভারতিক ভাষা আবার দুই ভাগে ভাগ হয়েছিল, একটা ছিল বৈদিক ভাষা আর একটা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য হিন্দো আর্য বা প্রাচীন কথ্য ভারতীয় আর্য বা আদিম প্রাকৃত ভাষা, যেটা 800 পূর্ব খ্রিস্টাব্দ, আর বৈদিক ভাষা থেকে যেটা আসে সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। এখন মধ্য হিন্দু বা প্রাচীন আর যে আদিম প্রাকৃত ভাষা, সেখানে আবার কয়েকটা ভাগ রয়েছে। যেমন প্রথমে রয়েছে প্রাচীন উদিচ্য ভাষা, তারপরে রয়েছে প্রাচীন সৌরসেনী ভাষা, প্রাচীন প্রাচ্য, পালি ভাষা এবং অশোক লিপির ভাষা। এর মধ্যে প্রাচীন প্রাচ্যটা 500 খ্রিস্টপূর্ব হলেও তার কিছু ভাগ রয়েছে, যেমন প্রাচীন সিংহলি ভাষা, মহারাষ্ট্রীয় প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌরী প্রাকৃত। তাহলে গৌরী প্রাকৃত সেটা আবার একটু অপপ্রয়োগ হয়ে অপভ্রংশ হয়ে যায়, বিকৃত হয়ে সেটা গৌরী অপভ্রংশ আকার ধারণ করে। সেই গৌরী অপভ্রংশ থেকেই আমাদের বিহারীরা মানে ভাষা রূপান্তরিত হয়, প্রাচীন উড়িয়া ভাষা হয় এবং বঙ্গ কামরূপী ভাষার উৎপত্তি হয়। এই ক্ষেত্রে বিহারি যে ভাষা সেখান থেকে আরও 3টি শাখা উপশাখার সৃষ্টি হয়, যেমন মৈথিলি ভাষা, মগহী ভাষা এবং ভোজপুরি ভাষা। আমরা এই ভোজপুরি ভাষার নামটা শুনেছি। প্রাচীন উড়িয়া ভাষা থেকে যেটা ট্রান্সফার হয় সেটাকে বলা হয় ওড়িয়া, অর্থাৎ উড়িষ্যার ভাষা। আর বঙ্গ কামরূপী ভাষা, এখান থেকে আমাদের এই প্রায় কাছাকাছি আসামি ভাষা, যেটা অনেকটা বাংলা ভাষার মতো শুনতে, কিছুটা পরিবর্তন আছে, তো বাংলা ভাষাটাও এখান থেকে উৎপত্তি। তা আমরা জানতে পারলাম আমাদের বাংলা ভাষার উৎপত্তি ঠিক কীভাবে। ঠিক আছে, এখন আমরা যদি একটু খেয়াল করি যে বাংলা ভাষাটা মূলত কি, বাংলা ভাষাটা আসছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। বঙ্গ কামরূপী ভাষাটা আসছে আমাদের গৌড়ীয় অপভ্রংশ থেকে।
গৌড়ীয় অপভ্রংশ ভাষাটা আসছে আমাদের ডাইরেক্ট গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে। গৌড়ীয় প্রাকৃত ভাষা আসছে আমাদের প্রাচীন প্রাচ্য থেকে, আর প্রাচীন প্রাচ্য হচ্ছে আমাদের আদিম প্রাকৃত ভাষা থেকে। তাহলে এই হচ্ছে আমাদের পূর্বপুরুষ বাংলা ভাষার। এখানে কিছু প্রশ্ন ছিল যে ভাষা কাকে বলে, বাংলা ভাষার উৎপত্তি কি, কে কি কত সালের কথা বলেছে, কার মতে কত, ঠিক আছে। তো এইগুলো আমরা একটু টুকটাক জানতে পারবো এমনিতেও। এখন একটু লেখাগুলো যদি একটু খেয়াল করি তাহলে আমাদের অনেকটা জানা হবে যে বাংলা ভাষার মূল উৎস হচ্ছে কি, প্রাকৃত ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে, অর্থাৎ পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা যায়। এই ভাষাবৃক্ষের মূল ভাষার একটি ইন্দো ইউরোপীয় ভাষা, এর নামটি কাল্পনিক। ভারতীয় উপমহাদেশের থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এক ভাষা বংশে অন্তর্ভুক্ত করা হয়। খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর পূর্বে ইউরোপ এবং মধ্য এশিয়ার ইন্দো ইউরোপীয় মূল ভাষার উদ্ভব বলে ধারণা করা হয়। ইন্দো ইউরোপীয়, এটা হিন্দু না, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? ইন্দো ইউরোপীয় মানে ভাষা বংশের শাখা হচ্ছে দুইটি, একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম। দুটি শাখার উপশাখা রয়েছে ৮টি। তার মধ্যে প্রথম ৪টি যে শাখা সেটা হচ্ছে কেন্তমের, এবং পরবর্তী ৪টি যে শাখা সেটা হচ্ছে আমাদের শতমের। নাম কি কি? গ্রিক, ইটালিক, কলেটিক, জার্মানিক, আর্য ইন্দোপীয়, এটা হচ্ছে আমাদের কেন্তম। আর বাল্টোস্লাভনিক, আর্মেনীয়, আলবেনীয়, আর্য ইন্দোরীয়, এটা হচ্ছে আমাদের শতম। প্রথম ৪টি কেন্তম শাখার, শেষের ৪টি শতম শাখার। ইউরোপীয় ভাষাগুলোকে কেন্তম আর আর্য বা ভাষাগুলোকে শতম শাখা ধরা হয়। অপভ্রংশটা কি? অপভ্রংশ হচ্ছে সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দই অপভ্রংশ, অর্থাৎ বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃতিভাবেই অপভ্রংশ। ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ছিল ইহার অস্থায়িত্বকাল। সংস্কৃত ভাষা কি? হিন্দু ধর্মের প্রথম ধর্মগ্রন্থ বেদ, এর ভাষা ছিল বৈদিক ভাষা। দেবদেবীর পূজা এবং বৈদিক যজ্ঞ কার্যে ব্যবহার করা হতো। এই ভাষা কালক্রমে উচ্চারণের অপপ্রয়োগের বিকৃত এবং স্থানীয় শব্দাবলীর সংযোজনের কারণে কৌলিন্য হারিয়ে উৎপত্তি হয় এই ভাষার, অর্থাৎ সংস্কৃত ভাষার উৎপত্তি আমরা এখন আবার রিপিট করছি। সপ্তম শতাব্দীতে বৈয়াকাল কনিনী যেটা করা হয় এটা তো আমরা জানি সেটাই। এর পরবর্তীতে বলছে বাংলা ভাষার আদি স্থলের স্থিতিকাল কত ছিল? বাংলা ভাষার আদি স্তরের, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে এক কথা এবং ডক্টর সুনীতি কুমার মতে আর এক কথা। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ বলে 7 থেকে দ্বাদশ শতাব্দী, কিন্তু উনি বলে দশম থেকে চতুর্দশ। ভাষা আছে প্রায় 3,500। তাহলে পৃথিবীতে প্রচলিত ভাষা আছে প্রায় 3,500। ঋগ্বেদ সম্পর্কে রয়েছে কিছু কথা। ইন্দো ইউরোপীয়, তীব্র, তবে সমীয়, হোমীয়, দ্রাবিড়, অস্ট্রিক, এগুলি প্রকৃত ভাষার মতোই বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের সদস্য। তাহলে এখানে বলছে যে বিবর্তন, ইন্দো ইউরোপীয় থেকে এসেছে আমাদের ইন্দো ইরানি থেকে এসেছে আমাদের ভারতীয় আর্য, তার থেকে এসেছে আমাদের প্রাকৃত থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষার বিবর্তনটা দেখে ফেললাম। এরপরে আমাদের বিগত বছরে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো আমাদের এখানে রয়েছে। যে এইখান থেকে প্রশ্ন করে না বলেছিলাম, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। সে প্রশ্ন বেশ ভালো প্রশ্ন কতগুলো। তারপরে আমরা দেখি বাংলা লিপির কথাটা। বাংলা লিপি আমাদের কিভাবে উৎপত্তি হয়। বাংলা ভাষায় যেমন বহু উত্থান পতনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে, তেমনি বাংলা লিপিও কিন্তু একই কাজ করেছে। বাংলা লিপিটাও
নানা মধ্য উৎপাদন সংস্করণের মধ্য দিয়ে পরিণামযোগ্য হয়। লিপি হচ্ছে লিখন পদ্ধতি, প্রায় ফিনিশিংয়ের লিপি বলে ভারতীয় উৎপত্তি, অর্থাৎ লিপির রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। একটা হচ্ছে কি ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। এই ব্রাহ্মলিপি হচ্ছে কুটিলপূর্ণ পূর্ব লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি, অর্থাৎ ব্রাহ্মী লিপির উৎপত্তি কোথায়? কুটিল রূপ পূর্বী লিপি থেকে শুধু বাংলার উৎপত্তি বাংলা লিপির। 1800 শ্রীরামপুর মিশনের প্রেস স্থাপিত। এখানে বলেছে বাংলা লিপি নানা বিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়। আচ্ছা, তাহলে বাংলা লিপির উৎপত্তি কবে? দুইজন দুই ধরনের কথা বলছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে 7ম শতাব্দীতে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে 10ম শতাব্দীতে। ভারতীয় লিপির উৎপত্তি হচ্ছে চিত্রলিপি থেকে। তবে ভারতীয় লিপির রূপভেদগুলো কি? রূপভেদ হলো আমাদের দুইটি, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি, সকল ভারতীয় লিপি ব্রাহ্মী লিপি থেকে জন্ম লাভ করে। ভারতীয় লিপি ব্রাহ্মী লিপি থেকেই জন্ম লাভ করে। বাংলা, সিংহলি, ব্রাহ্মী, শ্যামী, জরদ্বীপ ইত্যাদি তিব্বতী লিপিও ব্রাহ্মী লিপির থেকে আসে। ব্রাহ্মী লিপি কী করা হতো? বাম দিক থেকে লেখা হলেও খরষ্টি লিপি লেখা হতো আমাদের ডান দিক থেকে, আর এটা হচ্ছে আমাদের বাম দিক থেকে। ব্রাহ্মী লিপি সম্পর্কে কিছু বিষয় এখানে লেখা রয়েছে যে ব্রাহ্মী লিপিটা মূলত কী। ভারতীয় উপমহাদেশের আর্য ভাষায় প্রাচীনতম যে বর্ণমালার সন্ধান পাওয়া যায়, আর্য ভাষা ছিল, তাই না? তার প্রাচীনতম যে ভাষা বর্ণমালা পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর অশোক অনুশাসন আমলে। সম্রাট অশোকের তার এই যে এখানে কিন্তু ব্রাহ্মী লিপির সাথে সম্রাট অশোকের সংযুক্ত অধিকাংশ কর্ম ব্রাহ্মী লিপিতে লেখা। বগুড়ার মহাস্থানগড়ে, এই যে এখানে বলছে কি, বগুড়ার মহাস্থানগড়ে যে লিপি পাওয়া গেছে তা উভয় প্রান্ত লিপির সাথে সাদৃশ্য আছে। এই লিপিকে ব্রাহ্মী লিপি বলে। যাই হোক, এখান থেকে এটুকু জানলাম। সারদা, এটা হচ্ছে কাশ্মীর বা প্রচলিত রূপ। নাগর, রাজস্থান, মালব, গুজরাট, মধ্যপ্রদেশ প্রচলিত রূপ ইত্যাদি। তাহলে বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কুটিল রূপ, পূর্বী লিপি থেকে। অর্থাৎ এই কথাটা আমরা লিখব, এই লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি। পাল আমলে বাংলা ভাষা ঘটেছে আমলেরা তৈরি করেছে সমসাময়িকভাবে। তাহলে বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, তার মধ্যে স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 39টি। অহমিয়া, তারপরে অসমিয়া, অহমিয়া, মণিপুর প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃতি, তারপর হচ্ছে কি মৈথিলি ভাষা একসময় বাংলা লিপিতে লেখা হতো। এবার লিপি আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভারতীয় লিপিমালা, ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপির সৃষ্টি, মধ্য ভারতীয় লিপির সৃষ্টি এবং পূর্বী বাংলা লিপি এবং বাংলা লিপি। তারপরে হলো বর্ণমালা। তাহলে আমাদের লাস্টে যেটা ব্রাহ্মী লিপি, তার থেকে আমাদের আসছে বাংলা লিপি বা বর্ণমালা, আমাদের আসছে পূর্বী লিপি। আর রয়েছে খরষ্টি লিপিও নিয়াকাই। বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ এখানে দিয়েছে। এবার রয়েছে বাংলা সাহিত্যের যুগবিভাগ। আজ থেকে হাজার হাজার বছরের বেশি সময় আগে সূচিত হয়েছিল বাংলা সাহিত্যের পথ চলা। এই দীর্ঘ সময় বাংলার গতি বৈশিষ্ট্য সমভাবে অগ্রসর হয়নি। অর্থাৎ এখান থেকে আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসকেও 3 ভাগে ভাগ করা যায়। সাধারণত দুটি ঘটনাকে কেন্দ্র করে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে 1204 সালে সংঘটিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়। অপরটি হলো 1800 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। এর মধ্য দিয়ে ইংরেজদের শিক্ষার সূত্রপাত, মানে ইংরেজি শিক্ষার সূত্রপাত এবং বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা। প্রথমটি মানে মধ্যযুগে, অপরটি আধুনিক যুগের প্রান্তিককাল হিসেবে বিবেচিত হতো। প্রাচীন যুগ এবং মধ্যযুগের ভেতরে তেমন বেশি একটা বৈশিষ্ট্য পার্থক্য নেই। তবে বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু হয়? চর্যাপদের কাল থেকে।
বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তাহলে এখানে প্রাচীন যুগের নাম, প্রাচীন যুগে কি ঘটে? মোহাম্মদ শাহিদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগে হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। তে 1801 থেকে খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত হলো আধুনিক যুগ। তাহলে এখানে আমাদের বলছে তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন। তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছে, যেমন হিন্দু বৌদ্ধ গৌড়ীয় যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য নবদ্বীপের যুগ, সংস্কার যুগ। তারপরে এটুকু আমাদের মনে রাখতে হবে, এটুকু আমাদের মুখস্থ করতে হবে। তার জন্য আমাদেরটাও এটা মনে রাখতে হবে, আধুনিক যুগ কখন থেকে কবে, সেটা এই কয়টা প্রশ্ন আমাদের আলাদাভাবে পড়তে হবে। সেটা আমরা এখন পড়ব না, এটা মনে রাখলাম যে আজকের মধ্যে এটা শেষ করতে হবে। তারপরে যুগের নাম 3 ভাগে ভাগ করা যায়। যে দেখো মধ্যযুগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? মধ্যযুগকে বের করা যায় 3 ভাগে। যেমন প্রাকৃত চৈতন্য যুগ, যেটা একটু 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ। আবার চৈতন্য যুগ 1501 থেকে 1600। চৈতন্য পরবর্তী যুগ 1801 থেকে 18। মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি? তবে সাহিত্যের আধুনিক যুগ কবে থেকে শুরু? কোনটি ও মধ্যযুগের প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি? প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ধর্মনিরপেক্ষতা, কিন্তু মধ্যযুগের সাহিত্যের মধ্যে রয়েছে ধর্মনির্ভরতা। আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য আত্মচেতনা, জাতীয়তাবোধ এবং মানবতার জয় জয়কার। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা সবই দেখলাম, শুধু বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে ওগুলো খুব একটা দেখা হয়নি, তবে এক্ষেত্রে ওগুলো প্রায় একই কথা। তাহলে আমাদের এই 16 পৃষ্ঠার ভিডিও সমাপ্ত হলো। পরবর্তীতে আমরা প্রাচীন যুগ, অর্থাৎ আমাদের যে প্রাচীন যুগ চর্যাপদ, সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে মধ্যযুগ, অথবা একসাথে এই দুটো করতে পারি, দেখা যাক। ঠিক আছে।